কাল থেকে দেশ বিদেশের সংবাদপত্রে শুধু একটাই খবর, পিএম মোদি আন্তর্জাতিক সফরে গেছেন শ্রীলঙ্কায়। এবং শ্রীলঙ্কায় গিয়ে নিঃসন্দেহে দুটি এমন কাজ হয়েছে যা এর আগে শ্রীলঙ্কার ইতিহাসেও কখনো হয়নি, এবং ঐতিহাসিক এক মুহূর্ত কিন্তু অনেকেই বলছেন। শ্রীলঙ্কা সফরের আগে নরেন্দ্র মোদী প্রথমে গেছিলেন থাইল্যান্ডে, এবং সেখানে বিমস্টেক সম্মেলনের পর তিনি সরাসরি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে গিয়ে পৌঁছান। শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক কিন্তু বিগত কয়েক বছরে ভালো ছিল না। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শ্রীলঙ্কার নতুন সরকার অর্থাৎ নতুন রাজনৈতিক দল কিন্তু ক্ষমতায় আসে, এবং এই শ্রীলঙ্কার উপর দিনের পর দিন অন্তত কিছু বছর আগেও চায়নার প্রভাব কিন্তু বাড়তে শুরু করেছিল। ফলে শ্রীলঙ্কা কিন্তু ভারতের থেকে দূরে সরে গেছিল অনেকটাই। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস এমন একটি ভুল চাল দেন যাতে ভারতবর্ষ ফের একবার শ্রীলঙ্কাকে নিজের দিকে টেনে নেওয়ার জন্য উদগ্রীব হয়ে যায়, এবং শ্রীলঙ্কার এই সরকার চায়নার প্রভাবকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে রেখে ভারতের সঙ্গে একাধিক চুক্তি কালকে সম্পূর্ণ করলেন। মোহাম্মদ ইউনূস সেভেন সিস্টার্সকে কার্যত চাপে রাখতে চেয়েছিলেন চায়নাকে বাংলাদেশে ইনভাইট করে। আসলে তখন ভারতবর্ষও কিন্তু বুঝতে শুরু করে দেয় এই মোহাম্মদ ইউনূস, এই বাংলাদেশ কোনো ক্ষেত্রেই আর ভরসাযোগ্য নয়। জয়শঙ্কর পরিষ্কারভাবে বলেছিলেন, মনে রাখবেন, ভারতবর্ষের কিন্তু সব থেকে বেশি উপকূলবর্তী অঞ্চল আছে, সীমানাবর্তী অঞ্চল আছে। অর্থাৎ আপনারা যদি ভাবেন সেভেন সিস্টার শুধুমাত্র বাংলাদেশ দ্বারা লকড হয়ে আছে, সেটা ভুল। ভারতবর্ষের উপকূল ভাগ কিন্তু বিশ্বের অন্যতম দীর্ঘতম একটি জায়গা। এখন শ্রীলঙ্কা যখন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এক জায়গায় চলে এলো, তখন এই কোস্টাল এরিয়াতে ভারতবর্ষের প্রভাব নিঃসন্দেহে দ্বিগুণ হয়ে গেল বিভিন্ন চুক্তির ফলে। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের এই বাংলাদেশের প্ল্যান বি হিসাবে এই শ্রীলঙ্কা সফর ভারতের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তীকালে নরেন্দ্র মোদী শ্রীলঙ্কাতে পৌঁছান, যেভাবে ওনাকে ওয়েলকাম করা হয় সেই পুরো ঘটনাটাই আন্তর্জাতিক স্তরে দৃষ্টি আকর্ষণ করেছে। এই প্রথমবারের জন্য এই ধরনের গ্র্যান্ড সেরিমোনিয়াল ওয়েলকাম শ্রীলঙ্কা কোনো সরকারের প্রধানকে দিল। পরবর্তীকালে কোনো ফরেন লিডারের জন্য এক অভূতপূর্ব অ্যারেঞ্জমেন্ট কিন্তু শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে করা হয়েছে। আমি একটি ছোট ভিডিও দেখাবো, আপনারা দেখবেন। ড্রোনের সাহায্যে ভারত এবং শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ যে অবস্থান তা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে কালকে। পাশাপাশি কালকে কামানের গোলা ছোড়া হয়েছে আকাশের উদ্দেশ্যে, এবং এই ধরনের আমন্ত্রণ শ্রীলঙ্কা কিন্তু এর আগে কোনো বিদেশি রাষ্ট্রনায়ককে চট করে দেয়নি, যা নরেন্দ্র মোদীর জন্য কালকে শ্রীলঙ্কা সরকার ব্যয় করেছে। এই কামানের গোলা যখন ছোড়া হয় তখন অনেক ভারতীয় হয়তো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এই ধরনের ইনসিডেন্ট, এই ধরনের কিছু বিক্ষিপ্ত ঘটনা আমাদের ইতিহাসে কিন্তু আছে। 1987 সালে রাজীব গান্ধী, যিনি রাহুল গান্ধীর পিতা, তিনি কিন্তু যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি শ্রীলঙ্কা সফরে যান। যখন শ্রীলঙ্কার আর্মিরা তাকে গ্র্যান্ড স্যালুট দিচ্ছিল, দেখা যায় শ্রীলঙ্কার এই সেনাবাহিনীর এক সদস্য তার উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়ে। যদিও সে সময় খারাপ কিছু হয়নি, বিকজ ওই সময় শ্রীলঙ্কার ওই আর্মির সদস্যকে বাকি যে সেনাবাহিনীর সদস্যরা সামাল দিয়ে দেয়। কিন্তু সে সময়ের সাথে আজকের এই ভারতবর্ষের অবস্থা কিন্তু সম্পূর্ণ বদলে গেছে। সে সময় শ্রীলঙ্কার তামিলরা কিন্তু ভারতবর্ষের আচরণে খুশি ছিলেন না, কারণ ভারত সরকার পিস কিপিং ফোর্সকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিল, এবং এই নিয়ে তারা ভারত সরকারের চূড়ান্ত বিরোধিতা বিভিন্ন সময় করেছে। কিন্তু বর্তমান ভারতবর্ষের সাথে এই শ্রীলঙ্কা সরকার যে একসঙ্গে চলতে চায় তা কালকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সরাসরি ঘোষণা করে দিয়েছেন, এবং কালকে যে ঘোষণা তারা করেছেন আমার মনে হয় তা চায়নাকে, বাংলাদেশকে সরাসরি একটি বার্তা কালকে শ্রীলঙ্কার পক্ষ থেকে দেওয়া হয়েছে। তারা কি বলেছেন? তারা বলেছেন শ্রীলঙ্কা ওন্ট অ্যালাউ ইটস ল্যান্ড টু বি ইউজড এগেনস্ট ইন্ডিয়া। অর্থাৎ শ্রীলঙ্কা কোনোভাবেই তাদের মাটিকে ভারতবর্ষের বিপক্ষে কোনো ষড়যন্ত্রকারী শত্রুর হাতে তুলে দেবে না, যারা শ্রীলঙ্কার মাটিকে ভারতের বিপক্ষে ব্যবহার করার চেষ্টা করে। অর্থাৎ তারা পরিষ্কারভাবে চায়নার এই দাসত্ব থেকে বেরিয়ে আসতে চাইছে। কিছু বছর আগে এই শ্রীলঙ্কাকে বিপুল পরিমাণে ঋণ দিয়ে দিয়েছিল এই চায়না। প্রায় $60 বিলিয়ন থেকে কিছু বেশি পরিমাণ ঋণ
শ্রীলঙ্কা কিন্তু চায়নার থেকে নিয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেই ঋণ তারা শোধ করতে পারেনি এবং দেশটার যে দেউলিয়াকরণ অবস্থা হয়ে গেছিল তা হয়তো সকলেই জানেন। চায়না কিন্তু এই শ্রীলঙ্কায় হাম্বানটোটা বন্দরকে নিজেদের দখলে নিয়ে নিয়েছে এবং বিভিন্ন জায়গায় আড়ি পাতলে শোনা যায় এই হাম্বানটোটা বন্দরে দিনের পর দিন চাইনিজ জাহাজ এসে দাঁড়াচ্ছে এবং ভারত এবং একাধিক এজেন্সির পক্ষ থেকে দাবি করা হয় এই জাহাজগুলো হলো স্পাই শিপ, অর্থাৎ হাম্বানটোটা বন্দরে তারা জাহাজকে রেখে ভারতের উপর নজরদারি চালানোর প্রক্রিয়া চায়না দিনের পর দিন কিন্তু করে গেছে। শ্রীলঙ্কার এই সরকারের উত্থান কিন্তু ভারত বিরোধিতা করেই। আজকে ক্ষমতায় এসে দেখুন এরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে চাইছে এবং তারা জানে ভারতের পার্টিকুলারলি এই চাইনিজ শিপ, স্পাই শিপ নিয়ে একাধিক অভিযোগ আছে। তার জন্য তারা এই ধরনের স্টেটমেন্ট কালকে দিয়েছে এবং ভারতবর্ষের পক্ষ থেকে আমাদের ভারতের টপ মোস্ট অফিসিয়াল তিনিও একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনিও বলেছেন আমরা পরিষ্কারভাবে শ্রীলঙ্কার এই যে মাটি তা কোনো বিদেশি শক্তির ব্যবহারের জন্য যারা দেবে না বলেছে তাদের সঙ্গে একসঙ্গে চলতে চাই। নরেন্দ্র মোদীও টুইট করে বলেছেন বন্ধুর বিপদে একটা প্রকৃত বন্ধুই কিন্তু শিল্ড হয়ে দাঁড়ায়। অর্থাৎ সব মিলিয়ে শ্রীলঙ্কার সাথে ভারতবর্ষের এই সম্পর্ক নিঃসন্দেহে চায়নার সাউথ ইস্ট এশিয়ার যে পলিটিক্সে তা কিন্তু এই যে প্রভাব তা কিন্তু এক ঝটকায় অনেকটা কমিয়ে দেবে। অর্থাৎ ভাবতেই পারেন চায়নার কাছে যদি মোহাম্মদ ইউনূস থাকে তাহলে ভারত কিন্তু প্ল্যান বিতে কালকে শ্রীলঙ্কাকে বন্ধু হিসাবে লক করে ফেললো। কালকে শ্রীলঙ্কার সাথে ভারতের ঐতিহাসিক ডিফেন্স প্যাক্ট সই হয়, অর্থাৎ ডিফেন্স চুক্তি। একাধিক ক্ষেত্রে অস্ত্র বিনিময়, প্রশিক্ষণ বিনিময়, কোনো প্রয়োজনীয় সামগ্রী যদি প্রয়োজন হয় শ্রীলঙ্কাকে দেওয়া, একাধিক কাজকর্ম ভারতবর্ষ পরবর্তীকালে শ্রীলঙ্কার জন্য করবে এবং মূলত তিনটে বিষয় ভারত এবং শ্রীলঙ্কা ভবিষ্যতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার কিন্তু করে। ডিফেন্স প্যাক্টের পাশাপাশি ডিজিটাল মিডিয়া, এই ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল একাধিক সেক্টরে একে অপরকে সাহায্য করবে দুই দেশ এবং বর্তমান সময়ে শ্রীলঙ্কার যা মেন সমস্যা সেই সমস্যাগুলোকে রেকটিফাই করে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে আরো বন্ধুত্বপূর্ণ একটা সহাবস্থান ভবিষ্যতে বজায় রাখতে দুই দেশ অঙ্গীকার করেছে, যা নিঃসন্দেহে দুই দেশের পলিটিক্যাল সিনারিওর ক্ষেত্রে অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। মনে রাখবেন পলিটিক্যাল সিনারিও শব্দটা আমি ব্যবহার করলাম কারণ নরেন্দ্র মোদীর এই সফরের পর তামিল একাধিক আমাদের যে দক্ষিণ পূর্বের মানে দক্ষিণ ভারতের একাধিক যে নেতা তারাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিরোধিতা শুরু করেছে। এটা ঐতিহাসিক একটা বিরোধিতা। দেখুন তামিল, শ্রীলঙ্কান তামিল এবং ভারতীয় তামিলদের নিয়ে একাধিক বিরোধ, একাধিক সমস্যা ইতিহাস থেকে আমাদের এখানে চলছে। ফলে এই মোদীর সফর ভারতের অনেক দক্ষিণের যে নেতা তারাও হয়তো মেনে নিতে পারেনি, কিন্তু সামগ্রিকভাবে যদি এই সফরকে আপনারা বিবেচনা করেন তাহলে দেখবেন এটা নিঃসন্দেহে ভারতের ডিপ্লোম্যাসির অন্যতম বড় জয়। অন্তত মোহাম্মদ ইউনূস যেভাবে হুমকি বা হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা ভারতবর্ষকে করেছিলেন, তারপরে অন্তত ভারতবর্ষের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা প্ল্যান বি দরকার ছিল, যা জয়শঙ্কর নিখুঁতভাবে এক্সিকিউট করলেন, ইমপ্লিমেন্ট করলেন এবং চায়নাকে পাল্টা বুঝিয়ে দেওয়া গেল যে শ্রীলঙ্কাকে তোমরা কাজে লাগাতে চেয়েছিলে ভারতের বিপক্ষে, যে শ্রীলঙ্কায় দিনের পর দিন স্পাই শিপকে মানে ডিপ্লয় করে ভারতকে চাপে রাখতে চেয়েছিলে, সেই শ্রীলঙ্কা আজকে তোমাদের কাছে নেই এবং শ্রীলঙ্কার এই মোদী সফরের পর সম্পূর্ণভাবে এই চিত্রটা কিন্তু বদলে গেল কালকেই। তার জন্যই এই সফরের গুরুত্ব আর পাঁচটা ডিপ্লোম্যাটিক এই যে বিভিন্ন সফর হয় তার থেকে অনেকটাই আলাদা। সর্বশেষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভারতের যে প্রধানমন্ত্রী আছে তাকে একটি মেডেল দেন। এই মেডেলটির নাম হলো মিত্র বিভূষণ। এটা নরেন্দ্র মোদীর কিন্তু 22nd ফরেন ইন্টারন্যাশনাল অনার। এই ধরনের তারা মেডেল অনেক ফরেন লিডারকেই তারা দেন, কিন্তু নরেন্দ্র মোদীর এই মেডেল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বহুদিন পর এই সরকার এসে এই ধরনের মেডেলের নতুন করে প্রয়োগ করলেন এবং শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতে ভারতের ক্ষতি হবে এই ধরনের কোনো সিদ্ধান্তই তারা আর নেবে না। অর্থাৎ বাংলাদেশের বিকল্প প্ল্যান শ্রীলঙ্কা, জয়শঙ্করের নিখুঁত মাস্টার স্ট্রোক প্ল্যান বি এবং চায়নার কাছেও একটা বাড়তি হুঁশিয়ারি যে তোমরা আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছো চাও, কিন্তু মোহাম্মদ ইউনূসকে অন্তত বুঝিয়ে দাও এই ধরনের বেয়াদপি ভারতবর্ষের সঙ্গে চলবে না। সব মিলিয়ে আপনারা কিভাবে দেখছেন এই চুক্তি, এই সফর, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।